চ্যাপ্টার ২৭৩ হ্যান্ডিং আউট আ ফর্মুলা। বুধবার রাত ৮:৫ বাকি ব্রেভহার্টস বারের পেছনের একটা গলিতে ক্লাইন মোরেত্তি তার স্মৃতির উপর ভরসা করে কিছুক্ষণ এদিক ওদিক ঘুরল, তারপর অবশেষে আবছা মোমবাতি জ্বলা সেই বাড়িটা খুঁজে পেল। আজ সে একটা ছাই নীল রঙের শ্রমিকের পোশাক, টুপি আর দাড়ি পরে ছদ্মবেশ নিয়েছিল, যাতে কেউ তাকে ব্ল্যাক স্নেকের জিনিসটা কিনে ভাগ্য পরীক্ষা করা সেই ছেলেটার সাথে মেলাতে না পারে। সবচেয়ে ভালো হয় যদি আই অফ উইজডম আর মোটা মুখের ওষুধ প্রস্তুতকারক আমাকে চিনতে না পারে। তা না হলে একজন নতুন মানুষ যে ভাগ্যের জোরে বিয়ন্ডার হয়েছে এবং এক সপ্তাহ পরেই বেশ কয়েকটা পোষণ জোগাড় করে ফেলেছে, তাকে দেখলে যে কারো সন্দেহ হবে। ক্লাইন পকেটে হাত ঢুকিয়ে আজিকের তামার বাঁশি, সাধারণ ট্যারো কার্ড আর নতুন করে জোগাড় করা চার্মগুলো ছুঁয়ে দেখল। তার পোশাকটা একজন দর্জিকে দিয়ে বিশেষভাবে পাল্টানো হয়েছিল। সেখানে অনেকগুলো ছোট ছোট পকেট ছিল, যেগুলোতে ভেষজ গুঁড়ো আর নির্যাসে ভরা ধাতব বোতল রাখা ছিল। একটা গভীর শ্বাস নিয়ে ধীরে ধীরে ছাড়ল সে, তারপর অর্ধেক মুখ ঢাকা যায় এমন একটা ধাতব মুখোশ বের করে তার ছদ্মবেশের প্রথম ধাপ শেষ করল। এরপর সে তার ফেসিয়াল নার্ভগুলোকে অসাড় করে দিয়ে নিজের মুখের অভিব্যক্তি, শারীরিক নড়াচড়া আর হাঁটার ভঙ্গি নিয়ন্ত্রণ করার জন্য ক্লাউনের ক্ষমতা ব্যবহার করল। সে নিজেকে আগের চেয়ে একদম আলাদা দেখাতে চাইছিল। তবে আই অফ উইজডম মানুষকে চেনার জন্য কিসের উপর নির্ভর করে সেটা আমি ঠিক নিশ্চিত নই। আমি এটুকুই করতে পারি, যদি আমি এখনই একজন ফেসলেস হতাম। কিন্তু তেমনটা হলে আমার তো আর এমন নিচু স্তরের বিয়ন্ডারদের জমায়েতে যোগ দেওয়ার দরকার পড়ত না। ক্লাইন কয়েক সেকেন্ড নীরবে দরজার বাইরে দাঁড়িয়ে রইল। তারপর সে তার ডান হাত তুলল এবং দরজায় টোকা দিল, 7টা জোরে আর একটা আস্তে, যার মাঝে 6বার লম্বা আর একবার ছোট বিরতি ছিল। প্রায় কোনো অপেক্ষা ছাড়াই দরজার ছোট কাঠের বোর্ডটা নিঃশব্দে খুলে গেল, আর তার পেছনে একটা চোখ ফুটে উঠল। সেটা আগন্তুককে আপাদমস্তক খুঁটিয়ে দেখল। 2-3 সেকেন্ড পর ক্যাচ করে দরজাটা খুলল, আর আই অফ উইজডমের গ্যাদারিং অ্যাটেন্ডেন্ট ক্লাইনের হাতে একটা কালো রঙের হুডওয়ালা আলখাল্লা ধরিয়ে দিল। ক্লাইন তার আবেগহীন অবস্থা বজায় রেখে তাড়াতাড়ি আলখাল্লাটা পরে নিল এবং হুডটা টেনে নামাল, যাতে ছায়া এসে তার মুখটা ঢেকে দেয়। বসার ঘরের দিকে যাওয়ার পথে সে ইচ্ছে করেই এমনভাবে পা ফেলছিল যাতে সে অভ্যস্ত নয় এবং আড়ষ্টতা কাটানোর জন্য আপ্রাণ চেষ্টা করছিল। অন্ধকার আর নীরব ঘরটায় কেবল একটা মোমবাতি জ্বলছিল এবং জমায়েতে বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিল। ক্লাইন আগেরবারের মতো কোনো কোণ বেছে নিল না, বরং সে ঠিক মাঝখানে একটা উঁচু টুলের উপর বসল। সোজা কথায় সে চাইছিল তার বাহ্যিক চেহারা আর আচরণের সবকিছু আগের দুবারের চেয়ে পুরোপুরি আলাদা হোক। আর ক্লাউন হিসেবে তার পরিচয়ের কারণেই সে এই বিশেষ দক্ষতা পেয়েছিল, যা তাকে নিজের শরীরকে মনের আয়নায় দেখতে এবং তার উপর মৌলিক নিয়ন্ত্রণ পেতে সাহায্য করেছিল। বসার ঘরটা এতটাই নীরব ছিল যে মনে হচ্ছিল সময় যেন থমকে গেছে। সময় গড়িয়ে গেল, আর অবশেষে আই অফ উইজডম দেয়াল ঘড়ির দিকে তাকালো এবং তার প্রাচীন গলায় বলল, সময় হয়ে গেছে, চলো শুরু করা যাক। আমাদের দেরি করা বন্ধুদের জন্য আর অপেক্ষা করার দরকার নেই। তার কথা শেষ হতেই ক্লাইন সাথে সাথে একটা কর্কশ গলায় বলল, আমি পোষণের ফর্মুলা বিক্রি করতে চাই। এগুলো হল চার্চ অব দ্য এটার্নাল ব্লেজিং সানের সিকোয়েন্স 9 বার্ড আর সিকোয়েন্স 8 লাইট সাপ্লিয়েন্ট। প্রথমটার দাম 220 পাউন্ড আর দ্বিতীয়টার দাম 450 পাউন্ড। অনেক চিন্তাভাবনার পর এটাই তার মাথায় আসা সবচেয়ে জুৎসই পরিকল্পনা ছিল। স্পেকটেটর আর টেলিপ্যাথিস্ট পোষণগুলো সাইকোলজি অ্যালকেমিস্টসের সাথে যুক্ত ছিল, যা লোয়েন কিংডমের ব্যাকলুন্ডে এখনও সক্রিয় থাকা একটা গোপন সংগঠন। সে যদি বেপরোয়াভাবে সেগুলো বের করে, তবে সে তাদের মনোযোগ আকর্ষণ করে ফেলতে পারে। আর চার্চ অফ এটার্নাল ব্লেজিং সানকে চার্চ অফ স্টর্মস আটকে রেখেছিল, তাই তাদের বিয়ন্ডাররা ব্যাকলুন্ডে খুব কমই আসত এবং খুব একটা কিছু করতে পারত না। তাই এটা একটা দারুণ নিরাপদ পছন্দ ছিল। সিয়ার পাথরের পোষণটা ক্লাইনের নিজের সাথেই যুক্ত ছিল, আর সে নিশ্চিতভাবেই নিজের বৈশিষ্ট্যগুলো প্রকাশ করতে চাইছিল না। অনেকগুলো লড়াইয়ের অভিজ্ঞতা এবং বিয়ন্ডারদের সাথে এতগুলো লড়াই দেখার পর সে ধীরে ধীরে একটা জিনিস বুঝতে পেরেছিল, তা হল উঁচু সিকোয়েন্সগুলোর নিচে বিভিন্ন পাথরের বিয়ন্ডারদের নিজস্ব কিছু বৈশিষ্ট্য ছিল, যেগুলো একটার সাথে অন্যটার মিল ছিল না। তার মানে তাদের প্রত্যেকেরই নিজস্ব শক্তি আর দুর্বলতা ছিল, আর তাদের শক্তি এবং দুর্বলতাগুলো খুব স্পষ্ট ছিল। শক্তিগুলো আসলেই শক্তিশালী ছিল, আর দুর্বলতাগুলো আসলেই দুর্বল ছিল। উদাহরণস্বরূপ, স্পেকটেটর পাথওয়েতে সরাসরি লড়াই করার ক্ষমতার অভাব ছিল, কিন্তু যদি তাদের উপেক্ষা করা হয় এবং অজান্তেই ভুল পথে চালিত করা হয়, তবে প্রতিপক্ষের লড়াইয়ের দক্ষতা যতই শক্তিশালী হোক না কেন, তাদের পক্ষে কিছু না বুঝেই মারা যাওয়া সম্ভব ছিল। এর একটা পরিষ্কার উদাহরণ হতে পারে ভাইস অ্যাডমিরাল হারিকেন চিলাঙ্গোস, যার কাছে স্পষ্টতই ক্রিপিং হাঙ্গার নামের রহস্যময় জিনিসটা ছিল এবং তার সার্বিক লড়াইয়ের ক্ষমতা একটা সিকোয়েন্স 5-এর সমান ছিল, কিন্তু তবুও সে বেশ অবর্ণনীয়ভাবে মারা গিয়েছিল। এর বেশিরভাগ কৃতিত্ব আজিকের,
কিন্তু স্পেকটেটরের ভূমিকাও কেউ উড়িয়ে দিতে পারবে না। উঁচু সিকোয়েন্সের নিচের বেশিরভাগ বিয়ান্ডারদের কাজের আলাদা বৈশিষ্ট্য এবং দুর্বল শরীরের সাথে স্পষ্ট দুর্বলতা থাকার কারণে কেউ যদি নিজের শক্তি লুকিয়ে রাখতে পারে এবং আগে থেকেই শত্রুর অবস্থা বুঝতে পারে, তবে তাদের চেয়ে শক্তিশালী কাউকে হারানো অসম্ভব ছিল না। চরম ক্ষেত্রে একটা সিকোয়েন্স ৯-এর পক্ষে একটা সিকোয়েন্স ৫কে মেরে ফেলার খুব সামান্য হলেও সুযোগ ছিল। অবশ্যই এটা একটা নিখুঁত অনুমান ছিল, কিন্তু বাস্তবে এটা প্রায় অসম্ভব ছিল। সিকোয়েন্স ৫ এমনিতেই শক্তিশালী বলে বিবেচিত হতো, আর তাদের বিয়ান্ডার ক্ষমতাগুলোকে অলৌকিক বলে ধরে নেওয়া যেত। শক্তি দিয়ে সহজেই দুর্বলতা ঢেকে ফেলা যেত, কিন্তু সিকোয়েন্স ৬-এ পৌঁছানোর আগে তাদের উপর কোনো প্রভাব ফেলা খুব কঠিন ছিল। অন্যদিকে উঁচু সিকোয়েন্সের নিচের অনেক বিয়ান্ডাররা দলবদ্ধ হামলার শিকার হতে খুব ভয় পেত, এমনকি তাদের প্রতিপক্ষরা যদি তাদের নিজেদের সিকোয়েন্সের নিচেও হতো, কারণ একবার কেউ ঘাবড়ে গেলে একটা ভুল এড়াতে গিয়ে তারা অন্য একটা কাজে ব্যর্থ হতো। তাদের দুর্বলতাগুলো মারাত্মক পরিণতির দিকে নিয়ে যেতে পারত। এই সমস্যাগুলোর কারণেই শেফার্ডরা উঁচু সিকোয়েন্সগুলোর নিচে প্রথম স্থানে ছিল। তারা এতটাই সব দিক থেকে পারদর্শী ছিল যে তারা যদি তাদের বিয়ান্ডার ক্ষমতাগুলোকে ঠিকমতো মেলাতে এবং ব্যবহার করতে পারত, তবে তাদের প্রায় কোনো খামতিই থাকত না। আমি সিকোয়েন্স ৭-এ ওঠার পর আমার কাছে সব ধরনের জাদুকরী বিয়ান্ডার ক্ষমতা থাকবে। তখন আমি যদি কোনো সিকোয়েন্স ৬-এর মুখোমুখিও হই, আমি কিছুক্ষণ তাদের সাথে লড়তে পারব, আর হয়তো জিততেও পারব। যদি কোনো সিকোয়েন্স ৫-এর মুখোমুখি হই, তাহলেও হয়তো পালিয়ে যাওয়ার সুযোগ থাকবে। ভাবনার জাল বুনতে বুনতে ক্লাইন চারপাশে তাকালো, কেউ একজন কথা বলবে সেই অপেক্ষায়। যদি বার্ড আর লাইট সাপ্লিন্ট বিক্রি করা না যায়, তবে আমাকে দ্বিতীয় সেরা বিকল্প হিসেবে স্পেকটেটর আর টেলিপ্যাথিস্ট বিক্রির কথা ভাবতে হবে। বিয়ান্ডার বৈশিষ্ট্যগুলোর অবিনশ্বরতা আর সংরক্ষণের কথা বিবেচনা করলে আমার নিজের পাথওয়ের ফর্মুলা তো কোনোভাবেই বিক্রি করা উচিত নয়। উইচ পাথওয়েটাও হবে না, কারণ এর ফলে অনেক মর্মান্তিক ঘটনা ঘটতে পারে। সেটা ইনস্টিগেটর হোক বা উইচ, তারা এমন ধরনের যাদের মন্দ কাজ করাটা জরুরি হয়ে পড়ে। ক্লায়েন্ট কিছুটা নার্ভাস ছিল, কিন্তু অপেক্ষার সময় তার মুখটা একদম আবেগহীন রইল। আসলে আমি এটা কেনার কথা ভাবতে পারি। ঠিক সেই মুহূর্তে গোলগাল মোটামুখের ওষুধ প্রস্তুতকারক হেসে উঠল। আমি আর একজন শিক্ষানবিশ নিতে পারি, আর তাকে এই দুটো ফর্মুলা দিয়ে আমার ভেষজগুলোর উপর আলো ফেলার জন্য প্রার্থনা করায় তাকে বিশেষজ্ঞ বানিয়ে তুলতে পারি। দারুণ হবে। কি চমৎকার একটা ব্যাপার। তার কথাগুলো ঘরের সেই ক্ষণিকের নীরবতা ভেঙে দিল। কোণে বসা লোক, যার হুডটা বেশ নিচু করে টানা ছিল, ইচ্ছে করেই বেশ তীক্ষ্ণ গলায় বলল, হয়তো আমি এটা আমার বাচ্চাকে দিতে পারি। অন্তত এটা আমার সিকোয়েন্সের চেয়ে তো শক্তিশালী। সিকোয়েন্স ৯ ২০০ পাউন্ড, সিকোয়েন্স ৮ ৪০০ পাউন্ড। তুমি রাজি থাকলে আমাদের মধ্যে চুক্তি পাকা। একবারে ৬০০ পাউন্ড বের করতে পারা মানে সে বেশ ধনী। টিঙ্গেন শহরে একটা বাড়ি কেনার জন্য এটাই যথেষ্ট। ক্লাইন ভাবার ভান করল, জমায়েতের অন্য সদস্যদের দিকে তাকাল আর তাদের প্রতিক্রিয়া লক্ষ্য করল। যখন সে খেয়াল করল যে কারো দাম বাড়ানোর কোনো তাগিদ নেই এবং অন্য পক্ষের দাম তার সর্বনিম্ন সীমায় পৌঁছে গেছে, ক্লাইন কিছুক্ষণ ভেবে বলল, আমি এর সাথে বাড়তি একটা অনুরোধ জুড়ব। তুমি এই জমায়েতে এই দুটো ফর্মুলা বিক্রি করতে পারবে না, কিন্তু অন্য কোথাও তুমি তোমার ইচ্ছেমতো যা খুশি করতে পারো। লোকটা তীক্ষ্ণ গলায় বলল, ঠিক আছে, মিস্টার আই অফ উইজডমের সাক্ষী থাকবেন। ক্লাইন জানত না যে ফর্মুলাটা আসল, সেটা কিভাবে প্রমাণ করতে হয়, কিন্তু সে কাউকে জিজ্ঞেস করতেও চাইছিল না, কারণ তা করলে এটা ফাঁস হয়ে যাবে যে সে খুব বেশি জমায়েতে অংশ নেয়নি। তাই সে নীরবে তার আলখাল্লাটা টেনে তুলল এবং অনেক আগে লিখে রাখা দুটো পোষণের ফর্মুলা বের করে তার পাশে থাকা একজন অ্যাটেন্ডেন্টের হাতে তুলে দিল। অ্যাটেন্ডেন্ট হেঁটে কোণের দিকে গেল না। এর বদলে সে মাঝখানে রাখা একটা সিটের সোফার কাছে গেল এবং ভাঁজ করা কাগজটা আই অফ উইজডমের হাতে তুলে দিল। বৃদ্ধ ভদ্রলোক কাগজটা ছড়াল এবং বাড়তি কোনো নজর না দিয়েই সেটা তার পাশে থাকা ছোট গোলাকার টেবিলটার উপর রাখল। তারপর সে একটা রুমাল বের করে তার ডান হাতের তালু মুছল। পকেট থেকে সে অনেকগুলো ছোট ছোট হীরা বসানো একটা আংটি বের করল। এই আংটির নকশাটা ছিল জটিল আর চমৎকার। আংটিটার ঠিক মাঝখানে একটা গাঢ় সবুজ রঙের রত্ন ছিল, যেটা দেখতে একদম একটা চোখের মতো। দূর থেকে শুধু সেটার দিকে তাকিয়েই ক্লাইনের মনে হল তার মাথাটা ভারী হয়ে যাচ্ছে আর শরীরটা অস্বস্তিকর লাগছে। এটা ঠিক সেই সময়ের মতো লাগছিল যখন সে তার অঙ্কের পরীক্ষা দিচ্ছিল। আই অফ উইজডম খুব গম্ভীরভাবে তার ডান হাতের মধ্যমায় আংটিটা পরল আর তারপর চোখ বন্ধ করল, যেন সে কিছুর প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ করেই আংটির সেই পান্না সবুজ রত্নটা সূর্যের মতো উজ্জ্বল এক সোনালি আলোয় প্রস্ফুটিত হল। আই অফ উইজডম তাড়াতাড়ি তার ডান হাতটা বাড়াল এবং রত্নটাকে ক্লাইনের লেখা পোষণের ফর্মুলাটা ছোঁয়াতে দিল। সোনালি আলোর রশ্মিগুলো আরও বিশুদ্ধ হতে লাগল যতক্ষণ না সেগুলো অবশেষে একটা হলোগ্রাফিক প্রজেকশনে পরিণত হল।
আসল এবং কার্যকরী। আই অফ উইজডম নিচু গলায় ঘোষণা করল। সে সাথে সাথেই তার আঙুল থেকে আংটিটা খুলে ফেলল। 1 সেকেন্ডের জন্য আর সেটা পরে থাকার সাহস সে করল না। তার কথা বলার ধরনটা একদম একজন নোটারির মতো শোনাচ্ছে। ওই আংটিটাই কি মিস্টার আই অফ উইজডমের সংগ্রহের সবচেয়ে মূল্যবান জিনিস, সিল্ড আর্টিফ্যাক্ট 2081? এটা কি একটা নোটারির ক্ষমতা অনুকরণ করে? ক্লায়েন্ট চিন্তিতভাবে তাকিয়ে রইল, তার মনে খানিকটা লোভ জাগছিল। সেই নোটারাইজেশনের পর চুক্তিটা খুব দ্রুত শেষ হল, আর ক্লায়েন্ট একগাদা মোটা টাকার বান্ডিল পেল, যার সবগুলোই ছিল 10 পাউন্ডের নোট। নোটগুলো 3 বার গোনার পর সে সেগুলো ভাঁজ করে পকেটে রাখল না, বরং সে সেগুলো হাতের মুঠোয় ধরে রাখল আর সুযোগের অপেক্ষায় রইল কখন সেগুলো খরচ করা যায়। সে স্থির করল যে জিনিস কেনার ইচ্ছে প্রকাশ করার আগে সে কিছুক্ষণ লক্ষ্য করে নিশ্চিত হবে যে তার দরকারি আর কিছু সেখানে নেই। ঠিক সেই মুহূর্তে মোটা মুখের ওষুধ প্রস্তুতকারক চারপাশ তাকাল আর বলল, আমি কয়েক বোতল ঘুমের ওষুধ এনেছি। সে সত্যিই এটা এনেছে? আমি তো এর মধ্যেই সব ভুলে গিয়েছিলাম। নিজের অতীতের রূপ থেকে আলাদা থাকতে ক্লায়েন্ট কেবল এমন ভান করতে পারল যেন সে সেখানে নেই। কয়েকবার চিৎকার করে ডাকার পরও যখন কোনো সাড়া মিলল না, ওষুধ প্রস্তুতকারক বিড়বিড় করে বলল, লোকটা কি এবার আসেনি? হয়তো সে কোথাও মরে পড়ে আছে। তোমার আশীর্বাদের জন্য ধন্যবাদ, কিন্তু তুমি যে আমাকে চিনতে পারোনি সেটা বেশ আনন্দের। ক্লায়েন্ট স্বস্তির নিঃশ্বাস ফেলল। ওষুধ প্রস্তুতকারক অভ্যাসমতো আবারও স্প্রিং অব দ্য এলভসের ম্যারো ক্রিস্টাল চাইল, কিন্তু বরাবরের মতোই সেটা বৃথা গেল। তার চুপ করার কয়েক মুহূর্ত পর একজন হুডেড ওম্যান, যার মুখটা তার হুড দিয়ে পুরোপুরি ঢাকা ছিল, পায়ের কাছে রাখা দুটো বাক্স নিয়ে বলল, আমার কাছে বিয়ান্ডার প্রভাব আছে, এমন দুটো অস্ত্র আছে। এই মহিলাটি নিশ্চয়ই গতবার সেই খোদাই করা স্টিলের তলোয়ার বিক্রি করেছিল, তাই না? একজন সিয়ার হিসেবে আমার আধ্যাত্মিক প্রবৃত্তি আমাকে বলছে যে তার কাছে এমন আরও দুটো অস্ত্র আছে। তার পেছনে নিশ্চয়ই কোনো বিয়ান্ডার অস্ত্রের সংগঠন আছে, ঠিক না? আচ্ছা, হয়তো তার পেছনে একজন আর্টিজান আছে, যা মেশিনারি স্পেশালিস্ট আর স্যাভ্যান্ট পাথওয়ের সিকোয়েন্স 6 নামেও পরিচিত। ক্লায়েন্ট প্রত্যাশা নিয়ে তাকাল। সে দ্য সানকে 500 থেকে 700 পাউন্ড দামের একটা বিয়ান্ডার অস্ত্র দিতে রাজি হয়েছিল, যা দিয়ে সে কার্যকরভাবে তার লড়াই করার ক্ষমতা বাড়াতে পারবে। সে নির্দিষ্ট কোনো ধরন বা বৈশিষ্ট্যের কথা দেয়নি, তাই যতক্ষণ সেটা কাছাকাছি ধরনের আর ব্যবহার করার মতো হবে সে সেটা কিনতে পারবে। যাই হোক না কেন, দ্য সান এই ব্যাপারে খুব একটা বাজবিচার করত না।